দেখতে দেখতে ৩ দিন চলে গিয়েছে। এই ৩ দিন রুহির কাছে স্বর্গ তুলনায় কিছু অংশে কম ছিল না। এর মধ্যে তুহিনের সঙ্গে রুহির খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছে। রুহিও একটু অদ্ভুত তুহিনকে বুঝতে শিখেছে। তুহিনের ওভার কেয়ার আর খুবই ভালো লাগে রুহির। এই ৩ দিনে রুহি কখন নিজের হাতে ভাত খেয়েছে সেটা মনে পড়ে না। খাবার খেতে শুরু করে ঘুমানো অবধি সকল কিছু যত্ন নিয়েছে রুহির। প্রত্যেকটা আবদার পূর্ণ করেছে। আজ তারা জাহাজে আবার ফিরে এসেছে। রুহি মেঘলা বিছানায় বসে টিভি দেখছিল। এমন সময় নিউজ দেখে দেশের বিভিন্ন জায়গা থেকে ১৭ থেকে ১৮ বয়সী মেয়েদের গুম করে নেওয়া হচ্ছে। এমনকি তাদের কোনো ঠিকানাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না কোনো মেয়ে তো লাশ। একবার উধাও হয়ে গেলে দ্বিতীয়বার তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে তাদের সাথে সেটা সকলেরই অজানা। সম্প্রতি জানা গিয়েছে দেশের কিছু অবৈধ কার্যক্রমের জন্য মেয়েদেরকে ব্যবহার করানো হচ্ছে, বা সেটি হতে পারে মেয়েদের পাচার করা। বড় বড় বিজনেসম্যান বিজনেস করার পাশাপাশি মেয়েদের পাচার করার কাজে অংশ নিয়েছে বলে জানা গেছে। দেখছিস রুহি, আমরা কোথাও সেফ না। বাবা মা কেন এসব কুলাঙ্গার জন্ম দেয় যারা মা জাতিকে সম্মান করতেই জানে না? রুহি কিছু বলতে যাবে তার আগেই দরজায় নক আসে। লিটল অ্যাঞ্জেল, ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলে আসো। আসছি, আপনি যান, আমি মেঘলার সাথে আসতেছি। তারপর রুহি মেঘলার সাথে জাহাজের ভেতরে ছোট খাটো রেস্টুরেন্টে বসলো। সামনে তুহিন আর আকাশ বসা। ওয়েটার খাবার সার্ভ করে দিয়ে গিয়েছে সবার প্লেটে। রুহি একটু খাবারের দিকে তাকিয়ে হতবাক হলো। একবার খাবারের দিকে তাকাচ্ছে, একবার তুহিনের দিকে তাকাচ্ছে। তুহিন নিজ মন দিয়ে খাওয়া শুরু করেছে। এটা দেখে রুহির বড্ড অভিমান হলো। গাল ফুলিয়ে মনে মনে বলছে, এতদিন কত আদিক্ষেতা দেখিয়েছে, কোলে বসিয়ে খাইয়ে দিয়েছে, এখন দেখ না রং বদলে নিয়েছে, একেবারে বদমাইশ কোথাকার। তোর জীবনে কোনোদিন ভালো হবে না, অভিশাপ রইল আমার কালাবাদর। লিটল অ্যাঞ্জেল, ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে খেয়ে নাও। রুহিও ভেঙচি দিয়ে খাওয়া শুরু করলো। আজ রাতে একটি পার্টি আছে, তোমরা রেডি থাকো, আমি তোমাদেরকে নিতে আসবো। বলেই তুহিন চলে যায়। একটিবারও রুহির সাথে আলাদা কোনো কথা বলল না। এতে যেন রুহির রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। মেঘলা রুহি বসে আছে। রুহিকে মনমরা দেখে মেঘলা প্রশ্ন করলো, কি রে, তোর কি হয়েছে? বাংলার পাঁচের মতো মুখ করে রয়েছিস কেন? কিছু না। তো এই কয়দিন কেমন কাটলো? নিশ্চয়ই ভালো কেটেছে। তোর সব ফালতু কথা বাদ দে হারামি, এমনিতেও আমার মন ভালো নাই, তার মধ্যে তোর রেডিও অফ রাখ। আমার তো মনে হয় তুই তুহিন ভাইয়ের প্রেমে পড়েছিস। ওই কালাবাদরের প্রেমে আমি পড়বো? তোর এরকম মনে হয়? আমার রুচি বোধে এতটাও খারাপ হয় নাই। রুহি আবারও মনে মনে আওড়ালো, আসলে কি সে প্রেমে পড়েছে? তার মনে এই সূক্ষ্ম অনুভূতি কি শুধু ভালোবাসা, নাকি তার থেকেও বেশি কিছু? একটি টেবিলের সামনাসামনি বসে আছে মুখোশধারী একটি লোক, এবং তার অপর পাশে বসে আছে তুষার। মুখোশধারী লোকটি কিছু ডকুমেন্ট পেপার তুষারের দিকে এগিয়ে দিল, যা দেখে তুষারের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো উপক্রম। তুষারের মুখ থেকে শুধু একটি কথাই বের হলো, আর সেটি হলো, মা। তুষার বাঁকা হেসে বলল, তোমার সময় ঘনিয়ে আসছে তুহিন। আমি তো রুহিকে নিজের করে নেওয়া থেকে তুমি আটকাতে পারবে না। রিল্যাক্স ব্রাদার, ঠান্ডা মাথায় চাল চালতে হবে। কিছু পেতে হলে কিছু হারাতে হবে। কারো প্রাণের প্রতি মায়া থাকা যাবে না। কারো মৃত্যু খুব প্রয়োজন কিছু হাসিল করার জন্য। হাত রাতে রুহি একটি বারবি গাউন পরেছে, ব্ল্যাক কালারের। পুরো বারবি ডল লাগছে। রুহি তুহিনের সামনে এগিয়ে গেল। হঠাৎ পেছন থেকে তুহিনকে কেউ একজন জড়িয়ে ধরল।
হাই বেবি, আই মিস ইউ সো মাচ। কিভাবে আমাকে ফেলে একা একা তুমি বাংলাদেশে আসতে পারো? ইটস নট ফেয়ার বেবি। রুহি সেদিকে ভ্রু কুঁচকে তাকালো। তুহিন হাতটা ঝাড়ি মেরে ফেলে বলে, প্রথমত তুমি কচি খোকি না যে তোমাকে একা ফেলে চলে এসছে। আর সেকেন্ড, এসব গায়ে পড়ার স্বভাব আমার একটুও পছন্দ না, তাই দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করবে। সরি বেবি, আসলে অনেক দিন পর তোমাকে দেখছি তো, তাই আর কি এক্সাইটেড হয়ে গিয়েছি। রুহি এবার তুহিনের সাথে কথা না বলেই চলে যেতে নিলেই পেছন থেকে রুহির হাত ধরে নেয়। কি সমস্যা? কি সমস্যা হবে? কোথায় যাচ্ছ তুমি? সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দিব? আজব তো, লিটল অ্যাঞ্জেল এইভাবে কেন কথা বলছো? ওহ, আপনি জানতোই আপনার বান্ধবীর সাথে কথা বলুন। কোথাও কি কিছু পড়ছে? রুহি ভ্রু কুঁচকে তাকায়। মজা নিচ্ছেন আপনি? না, আমার তো খুশির কথা। আমার লিটল অ্যাঞ্জেল জেলাস ফিল করছে। চিন্তা করো না, ওটা আমার এক ফ্রেন্ড, তেমন কিছুই না। আমি কেন জেলাস ফিল করতে যাব? বয়ে গেছে আমার। মেঘ পাখি, বলো না প্লিজ, আমি চলে গেলে তুমি মিস করবে না একটু আমাকে? আজব তো, বুঝলাম না, শুধু শুধু আমার পেছনে কেন লাগছেন আপনি? একটাই মাত্র বউ আমার, তাহলে কার পিছনে লাগবো? বউ? মাথার তার ছিঁড়ে গেছে? আপনি মেন্টাল হসপিটালে ভর্তি হন, যান। উফ, তোমার ওই চাউনি দেখে আমি তো কবেই পাগল হয়ে গিয়েছি। তোমার বোনের হসপিটালে ভর্তি হতে চায় মেঘ পাখি। ভর্তি নেবে তোমার ওই পেশেন্টকে তোমার ওই হৃদয়ের হসপিটালে? মেঘলা একটু মুচকি হেসে বলে, আপনি তো আমার হৃদয়ের প্রথম এবং শেষ পেশেন্ট। আপনার পরে আর কোনো পেশেন্ট আমার হৃদয়ে না আসুক। আমার হৃদয়ের হসপিটালে শুধু আপনার পর্যন্তই সমাপ্ত থাকুক। মেঘলা আস্তে আস্তে আকাশের কানের কাছে এসে ফিসফিস করে বলে, আই লাভ ইউ আকাশ সাহেব। বলেই এক দৌড় লাগায়। 1 মিনিটও সেখানে দাঁড়ায় না। আকাশ বুকে হাত রেখে বলে। হাই মর যাওয়া। রুহি এক সাইডে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে কাপল ডান্সের অ্যানাউন্স করা হচ্ছে। রুহি বারবার মীরা নামক মেয়েটির দিকে তাকাচ্ছে আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে। একটা মেয়ে এতটা গায়ে পড়া কিভাবে হতে পারে? আর ওনাকে দেখো না, এতদিন আমার উপর ভালোবাসা উতলে পড়ছিল, আর আজ সকাল থেকে আমাকে পাত্তাই দিচ্ছে না। তুহিন রুহির সামনে এসে হাত বাড়িয়ে দেয়। রুহি কিছু প্রশ্ন করতে যাবে, তার আগেই তুহিন রুহিকে নিয়ে স্টেজে চলে যায়। একটি রোমান্টিক সঙ্গে ডান্স করতে থাকে। ডান্স করতে করতে রুহির কানে ফিস ফিস করে বলে, আমার লিটল অ্যাঞ্জেল কি রাগ করেছে আমার উপর? আমি রাগ করলেই বা কি, তাতে কি কারোর কিছু যায় আসে? কেউ কি জানে আমি তার জন্য সকাল ধরে এত কান্না করেছি? তাই বুঝি? কেউ বলতে পারে জমিয়েছে কান্না করে? 9 বালতি। আচ্ছা, 10 বলতে হলে ভালো হতো। রুহি তখন তুহিনের কাঁধে হাত রেখে মুখ গুজে দেয় বুকে আর কাঁদতে থাকে। কি কাঁদছো কেন? আপনি তো বললেন আর 1 বালতি হলে ভালো হতো, তাই কেঁদে কেঁদে আরেক বালতি করছি। তাহলে আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে 10 বালতি। পাগলি আমার। আলতো করে তুহিন চোখ মুছে কপালে একটি কিস করে। এই কয়দিনে কিন্তু আপনি আমার অভ্যাস খুব খারাপ করে দিয়েছেন। আমার কিন্তু একদম নিজের হাতে খেতে ইচ্ছে করে না। তাই বুঝি? মাই লিটল হার্ট, খুব শীঘ্রই তোমাকে আর নিজের হাতে খেতে হবে না। তোমার সবকিছু আমি করে দেব। রান্না করে খাওয়াতে হবে কিন্তু। আগে মেরে শেহজাদি। এবার ডান্স করতে করতে গল্প করলো তারা। মেঘলা জাহাজের ছাদের সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে, পাশে আকাশ। আকাশ সাহেব। জি মেঘ পাখি। চাঁদটা কি সুন্দর, তাই না? চাঁদের দিকে তাকিয়ে আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলে, আমার চাঁদটা খুব সুন্দর আমার চোখে। আপনি আমার দিকে কি দেখছেন? আমি আকাশে চাঁদের কথা বলছি। আকাশের চাঁদ তো সুন্দর, সেটা তোমার চোখে, কিন্তু আমার চোখে তো তুমি নামক চাঁদটা সুন্দর। মেঘলা আকাশের কাঁধে মাথা রেখে বলে, আমাকে ছেড়ে যাবেন না তো আকাশ সাহেব? খুব করে জায়গা করে নিয়েছেন মনে। আমার কথা কখনো ভুলে যাবেন না তো আকাশ সাহেব? আকাশ কিভাবে মেঘকে ভুলে যায়? মেঘ তো আকাশের বুকে ছুঁয়ে আছে। দূর থেকে আকাশ আর মেঘলাকে কেউ একজন পর্যবেক্ষণ করছে খুব খুঁটিয়ে খুঁটিয়ে। রাত 12টার সময় হঠাৎ রুহির ফোনে আননোন নাম্বার থেকে একটি ভিডিও আসে।
রুহি ভিডিওটা অন করতেই চোখ বড় বড় হয়ে যায়। একটি চেয়ারে একটি মেয়ে বাঁধা আছে, আর মেয়েটি আর কেউই না বরং আকাশের বোন আশা। আশাকে এই কয়েকদিন ভালোই চিনেছে মেঘলার সাথে। দড়ি দিয়ে চারিদিকে বাঁধা একটি চেয়ারে মুখ আটকে রাখা, সামনে দুটি মুখোশধারী লোক একটি ছুরি দিয়ে আশার হাতে আকুপুকি করছে। এই দৃশ্য দেখে রুহি আঁতকে ওঠে, চোখ দিয়ে অনবরত পানি পড়ে। তারপর মুখোশধারী লোকটি আস্তে আস্তে নিজের মুখোশ খুলে মুখোশের আড়ালের চেহারাটি দেখে রুহি আঁতকে ওঠে। তারপর ধারালো ছুরি দিয়ে আশার বুকে অনবরত আঘাত করতে থাকে। একটি চাপটি নিয়ে এসে আশার কাঁধ বরাবর হাত দুটি কেটে নেয়। শুধু তাই নয়, একেবারে মাথার মাছ বরাবর চাপটি দিয়ে জোরে একটা কোপ মারে। সঙ্গে সঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে যায় মাথার অংশ। ফ্লোরের চারিদিকে ছিটিয়ে থাকে রক্ত আর মাথার মগজ। একটি পৈশাচিক হাসি দেয় মুখোশের আড়ালের লোকটি। রুহি ফোনটি দূরে ফেলে জোরে চিৎকার করে। আর কিছু দেখতে পারছে না সে, হাত পা অনবরত কাঁপতে থাকে। রুহি আস্তে আস্তে মোবাইলটি উঠিয়ে নেয়। ওই নাম্বার থেকে একটি মেসেজ আসে। মেসেজের দিকে রুহি এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রুহি এখন উপস্থিত আছে তিনতলায় একটি বড় দরজার সামনে। লক করা দরজাটির পাসওয়ার্ড দিয়ে আস্তে আস্তে দরজার নকটি খুলে নেয় রুহি। পুরো রুম অন্ধকার। হাত দিয়ে লাইট অন করে নেয়, সঙ্গে সঙ্গে চারদিকে সারি ধরে লাইট অন হতে থাকে। চারিদিকে চোখ বুলিয়ে রুহি হাত দুটো দিয়ে মুখ চেপে ধরে ধক করে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। চোখ দুটো লাল আকৃতি ধারণ করেছে। রুহি এখন উপস্থিত আছে তিনতলার একটি দরজার সামনে। বড় নক করা দরজাটির পাসওয়ার্ড দিয়ে আস্তে আস্তে দরজার নকটি খুলে নেয় রুহি। পুরো রুম অন্ধকার। হাত দিয়ে লাইটটা অন করে নেয়, সঙ্গে সঙ্গে চারিদিকে সারি ধরে লাইট অন হতে থাকে। চারিদিকে চোখ বুলিয়ে রুহি হাত দুটো দিয়ে মুখ চেপে ধরে ধপ করে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। চোখ দুটো লাল আকৃতি ধারণ করেছে। হঠাৎই পেছন থেকে মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে। রুহির পেছনের দিকে ঘুরে তাকায়। যা দেখে তাতে আরো বেশি অবাক হয়ে যায়। তুহিন ঘরের মধ্যে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ কেউ যেন তার ঘরে নক দেয়। এত রাতে কে আসতে পারে চিন্তা করতে করতেই দরজা খুলে। হঠাৎ তুহিন যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রুহি চোখ ছলছল করে তার দিকে তাকিয়ে আছে। তুহিন বুঝতে ব্যর্থ এই চোখের অর্থ কি, বোঝাতে চাচ্ছে এই চোখের চাহনি। খুবই অদ্ভুতভাবে তাকিয়ে আছে তুহিনের দিকে। হঠাৎ রুহি ভাঙ্গা গলায় বলতে থাকে, আমার ঘুম আসছে না, আমাকে ঘুমাতে নেবেন আপনার বুকে? বিশ্বাস করুন, আমি না অনেক ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু কেন জানি ঘুম আসছে না। গত 3 দিন ধরে যেভাবে ঘুমিয়েছি আপনার বুকে, বারবার শুধু মনে হচ্ছে আপনার বুকে না ঘুমাতে পারলে আমার ঘুম আসবে না। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তুহিনের সামনে হাত দুটো উঁচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলে, নিবেন আমাকে আপনার বুকে? আমার খুব কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। তুহিনের যেন দম বন্ধ হয়ে আসছে। সে নিজেও বুঝতে পারছে না সে এখন কি করবে। জাপটে রুহিকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। এত কাছে বুকের সাথে মিশিয়ে নেয় যে পারলে মনে হয় নিজের বুক চিরে ভেতরে ঢুকিয়ে নিতে পারবে রুহিকে। তুহিনের বুকটা খা খা করছে, কেন যেন মনে হচ্ছে কিছু খারাপ হয়েছে। লিটল অ্যাঞ্জেল, জান আমার, আমি শুধুই তোমার। সারা জীবন তোমাকে নিজের বুকের ভিতর রাখবো। প্লিজ কান্না করো না। তোমার চোখের পানি আমার মোটেও সহ্য হয় না। মাই লিটল হার্ট, আমি তোমাকে কখনো একা ছাড়বো না, সবসময় নিজের বুকের মাঝে রাখবো। বলেই রুহিকে পাজা কোলে করে বিছানায় নিজের কোলের মধ্যে শুয়ে নেয়। আলতো হাতে রুহির মাথায় হাত বুলিয়ে দেয় আর অসংখ্যবার কপালে ভালোবাসার পরশ দিতে থাকে। এরই মধ্যে রুহি নিস্তেজ হয়ে গিয়েছে। তুহিন এদিকে অপলকভাবে চেয়ে আছে। আজকে যেন রুহিকে কেমন অন্যরকম লাগছে। তুহিন রুহিকে নিজের সাথে আরো জোরে চেপে ধরে কেমন যেন ছেড়ে দিলেই ওর অ্যাঞ্জেল ওর থেকে অনেক দূরে চলে যাবে।
এদিকে মুখোশধারী সেই লোক একটি দেওয়ালে খান পরিবারের প্রত্যেকটি মানুষের ছবি আটকালো। লাল মার্কার দিয়ে আশার ছবিটা ক্রস দেখায়। রেদওয়ানের ছবির সামনে লাল মার্কার দিয়ে ক্রস চিহ্ন দিয়ে মনে মনে বলে, নিজেদের উল্টো দিন গুনতে থাকো, সবটা কেড়ে নেব তোমাদের থেকে। খেলা তো শুরু হয়ে গিয়েছে, এখন তো শুধু এন্টারটেইনমেন্ট নাও বাকি। সকাল হয়ে গিয়েছে। রুহি নিজেকে তুহিনের কোলে আবিষ্কার করে। গুড মর্নিং লিটল অ্যাঞ্জেল। আপনি কি ঘুমাননি সারা রাত? না, তোমাকে দেখেছি সারা রাত। এক পলক তুহিনের দিকে তাকিয়ে মুস্কি হাসে আর বলে, আমার ক্ষুধা পেয়েছে। ও, আমি এখনই খাবার নিয়ে এসেছি, তুমি ফ্রেশ হয়ে নাও। রুহি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়। এরই মধ্যে তুহিন এসে রুহিকে খাইয়ে দেয়। খাইয়ে দিতে দিতে দুজনে বেশ গল্প করে। রুহিও কিছুটা স্বাভাবিক হয়। ভাইজান, আপনি সবকিছু কিভাবে স্বাভাবিকভাবে নিতে পারেন? আপনার ছেলে আমার ছেলেকে যেভাবে মেরেছে, এরপরও আপনি তুহিনকে একটি কথা বললেন না। একটি মেয়ের জন্য আমার ছেলেদেরকে মারলো, এটাও এখন মানতে হবে? আশিক, রেদওয়ান, আহাদ তুহিনের আপন চাচাতো ভাই। আপনার ছেলে কিভাবে পারলো এভাবে ওদেরকে মারতে? একদমই কথাগুলো বললেন তুহিনের চাচা মোহাম্মদ হাবিব খান। আমি মানছি আমার ছেলে ভুল করছে, কিন্তু আমি ওকে কিছু বলতে পারবো না। এতে আমাদের ব্যবসায় লস হবে, কারণ বিদেশে বড় বড় কোম্পানির সাথে তুহিনের ভালো হাত আছে। আমি যদি কিছু বলতে চাই, হিতের বিপরীত হতে পারে, আমাদের ব্যবসার লস হতে পারে। আর ও কেমন ঘাটতেরা স্বভাবের সেটা তুমি ভালো করেই জানো। এরপর থেকে আমি ওদের তিন ভাইকে আলাদা করে রাখবো তুহিনের থেকে। তুহিনের চোখের সামনে না পড়লেই হলো। আর তুমিও তোমার ছেলেদের ভালো মতো বুঝিয়ে দাও, এখানে যেন কোনো মেয়ের দিকে নজর না দেয়। বলেই সেখান থেকে চলে গেল। এদিকে আকাশের ফোনে আসার নাম্বার থেকে একটি মেসেজ আসে। এখানে থাকতে চাই না, সেই জন্য চলে গিয়েছি ঢাকায়। আকাশ তেমন একটা রিয়াক্ট করেনি, কারণ সে জানে তার মতো তার বোনও পরিবারের প্রতি অসন্তুষ্টিও। তার বোনও সব সময় পরিবার থেকে দূরে থাকতে চায়। এদিকে বিকালের সময় তুহিনের কথা অনুযায়ী আহাদ, আশিক, রেদওয়ান, রুহি, মেঘলা আর কারো ধারের কাছেও যায় না। শুধু তাদেরকে জানে বাঁচিয়ে রেখেছে বাবার অনুরোধে, কারণ হাজার হলেও চাচাতো ভাই। কিন্তু পরের বার যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে ক্ষমা করবে না। সন্ধ্যার সময় রেদওয়ান রুমের মধ্যে বসেছিল। হঠাৎ রুমে সার্ভেন্ট এসে তাকে কফি দিয়ে যায়। কফি খেয়ে রেদওয়ান কেমন চারিদিকে ঝাপসা ঝাপসা দেখছে। শরীরের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করে চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে যায়। তখনই রুমে প্রবেশ করে একজন কালো লম্বা হুডি পরা, মুখে মাস্ক পরা, হাতে একটি কালো ব্যাগ। দরজাটা ভেতর থেকে লক করে ধীরে ধীরে রেদওয়ানের কাছে আসে। ব্যাগ থেকে বিভিন্ন টুলস বের করে। একটি বড় চাপাটি নিয়ে এসে রেদওয়ানের হাতে বরাবর কোপ মারে। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। এভাবে দু হাত এবং দু পা চাপাতি দিয়ে কেটে আলাদা করে দেয়। একটি ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে বুক বরাবর কাটে মাংস আলাদা করে ভেতর থেকে হৃৎপিণ্ডটা টেনে বের করে একটি পৈশাচিক হাসি দেয়। তারপর হৃৎপিণ্ডটা একটি পলি ব্যাগে উঠিয়ে নেয়, চোখ দুটো উপরে নেয়। শেষে আরেকটি কাজ করে, চাপাটি দিয়ে একেবারে মাথা বরাবর একটি জোরে কোপ মারে। সাথে সাথে মাথার মগজ চারিদিকে লেপ্টে যায়। কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। কফির মধ্যে ছিল বিষ। বিষ খেয়ে সে মারা গিয়েছে। এ কারণে কাটাকাটি করতে খুবই অসুবিধা হয়েছে। রুহি রুমের মধ্যে জানালার পাশে আনমনে বসে আছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন কোমর জড়িয়ে ধরে। রুহির আরও বুঝতে বাকি না এটা কে। শরীরের ঘ্রাণ অনুভব করে বুঝে গিয়েছে বড্ড চেনা সুগন্ধ এটা। রুহির চুলগুলো এক সাইডে সরিয়ে মুখটা ঘাড়ে ঠেকিয়ে দেয় তুহিন। লিটল অ্যাঞ্জেল, তোমার কি মন খারাপ? না। তো এইভাবে একা বসে আছো কেন? কই, আপনি তো এসেছেন। তুহিন রুহিকে নিজের দিকে ফিরিয়ে কপালে কিস করে। রুহি শীতল দৃষ্টিতে তুহিনের চোখের দিকে তাকিয়ে আছে। রুহি হঠাৎ বলে ওঠে, আমি দূরে চলে গেলে খুঁজে পাবেন আমাকে? আমি
দূরে না যেতে দিলে তুমি কখনো আমার থেকে দূরে যেতে পারবে না। লিটল অ্যাঞ্জেল, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই তুহিন যা চাইবে তাই হবে। তার ইচ্ছের বিরুদ্ধে তোমার জীবনে একটি পিঁপড়া আসতে পারবে না। আমি যদি চাই তুমি আমার কাছে থাকবে। কখনো যদি তুমি আমার থেকে দূরে যাও, তা মনে করবে সেটা আমার ইচ্ছেতে দূরে গিয়েছ। বলেই ডেভিল হাসে। হঠাৎ তুহিনের নাম্বারে একটি কল আসে। সে কলটি রিসিভ করে তুহিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রুহির দিকে তাকায়, তারপর তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। রুহি তুহিনের বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে ফুটে উঠে এক চিলতে হাসি। রেদওয়ানের মৃত দেহর সামনে হাউমাউ করে কান্না করছে তার বাবা হাবিব খান। আশিক আর আহাত স্তব্ধ হয়ে গিয়েছে। তুষার তার চাচাকে সামলাচ্ছে, সেখানে তুহিন উপস্থিত হয়। রেদওয়ানের মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। আসাদ খান বলে, তুহিন, এগুলো কিভাবে হলো? এখন আমরা কিভাবে বাইরে মুখ দেখাবো? এসব কিছু মিডিয়াতে তো নিয়ে আসা যাবে না। হাবিব খান তার ভাইয়ের দিকে চেয়ে দেখল। আপনি এগুলো কি বলছেন ভাইজান? পুলিশ ডাকতে হবে? আমার ছেলেদের এমন অবস্থা কে করেছে? আমি এর শেষ দেখে ছাড়বো। তুহিন চাচার দিকে তাকিয়ে বলে, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তাই বলে এই নয় যে এখানে পুলিশ ডেকে নিজেদের ক্ষতি করব। নিজের ঠান্ডা মাথায় চিন্তা করুন। এখানে পুলিশ ডাকলে কি হতে পারে? প্রত্যেকটা রুম চেক করবে। প্রত্যেকটা রুম চেক করলে কি হতে পারে তার ধারণা আছে আপনার? আপনার সামান্য ছেলেদের জন্য নিজেদের এত বড় পরিকল্পনা, এত বছরের পরিশ্রম সবকিছু বেচতে যাবে। হাবিব খান বলতে লাগলো, আমি কি আমার ছেলে শেষ কাজ সম্পূর্ণ করতে পারবো না? তুহিন আবার বলে, এখন এটির প্রশ্ন আসতেছে না। এর চেয়ে বরং আমি রাস্তায় ভরে হৃদয়ের শরীরের টুকরোগুলো সাগরে ফেলে দিই। কেউ জানতেও পারবে না, আর আমাদের কোনো ক্ষতি হবে না। আমার সিদ্ধান্তটা ভেবে দেখবেন, পরে আমাকে জানাবেন। আর এই শোরুমের বাইরে যেন না যায়, তাহলে মিডিয়া পর্যন্ত যেতে আর সময় লাগবে না। তুহিন সেখান থেকে চলে যায়। মনে মনে চিন্তা করতে থাকে, আমি তো এগুলো করি নাই। তাহলে কে? আমি ব্যতীত আরে জাহাজে কেমন শত্রু আছে যেরকম নৃশংস হত্যা করবে? মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আওড়াতে থাকে। হঠাৎ তুহিনের কিছু একটা মনে পড়তে ডেভিল হাসে। রাতের বেলা তুহিন রুহিকে নিজের হাতে খাইয়ে দেয়, তারপর নিজের বুকে শুয়ে ঘুম পাড়িয়ে দিতে থাকে। মাঝরাতে হঠাৎ রুহির ঘুম ভেঙে যায়। ধরফড়িয়ে তুহিনকে দূরে ধাক্কা দিয়ে আচমকা এমন ব্যবহারে তুহিনেরও ঘুম ভেঙে যায়। কি হয়েছিল ল্যাঞ্চেল? এরকম ব্যবহার কেন করছো? রুহি ঘাবড়ে তুহিনের দিকে চেয়ে কিছু না বলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগে। তুহিনও রুহির পেছন পেছন যেতে থাকে। রুহি নিচে নেমে নিজের রুমে গিয়ে দরজার ভেতর থেকে লক করে দেয়। তুহিন বারবার রুহিকে ডাকতে থাকে, কিন্তু দরজা খোলে না। আপনি যান প্লিজ, আমি একা থাকতে চাই। তুহিন আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। রুমে যেতে যেতে কিছু একটা চিন্তা করে ডেভিল হাসে। মনে মনে বলে, তুমি যেদিকে পা রাখো না কেন, আমার গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে। তোমার প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পথ, প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরই সমাপ্ত। ভোর 6টার দিকে খান পরিবারের শোকের ছায়া বয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার শোক। খান পরিবারের প্রত্যেকটা সদস্যর অবস্থান করছে একটি কক্ষে। তাদের চোখের সামনে রয়েছে তাদের পরিবারের উত্তরাধিকারের নিঃশঙ্ক শরীরের প্রত্যেকটা অঙ্গ একে অন্যের থেকে বিচ্ছিন্ন। হাবিব খান পুত্র হারানোর শোকে কাতর হয়ে আছেন। হাজার হলেও তার বেঁচে থাকার একমাত্র কারণ ছিল তার 3 পুত্র, কিন্তু ভাগ্যকর্মে 3 জনের কেউ বেঁচে নাই। গত রাতেই আহাত আর আশিক নিথর দেহ পেয়েছে ওয়াশরুমে। আসাদ খান তার ভাইকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে। আসলে কি পুত্র হারানোর যন্ত্রণা সান্ত্বনায় কমে যাবে? বাবার সামনে পড়ে আছে তার ছেলেদের নিথর দেহ। আহাদের শরীরের কোনো অংশ চেনার উপায় নাই। মুখের উপর ছুরি দিয়ে অনবরত আঘাত করা হয়েছে, যার ফলে চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ক্ষত বিক্ষত মুখ। রেদওয়ানের মতো একই পেসিংয়ে আহাত এবং আশিকের হাত পা শরীর থেকে আলাদা করা হয়েছে এবং মাথার মাঝ বরাবর জোরে মারা হয়েছে। পুরো ওয়াশরুম রক্তের স্রোত বয়ে গিয়েছে। কি হয়েছে এখানে তা সকলেরই অজানা। আর এইদিকে নিস্তেজ হয়ে তুহিন দাঁড়িয়ে আছে। তুষার তার চাচার কাছে এগিয়ে গিয়ে বলে, চাচ্চু, আপনি শান্ত হন। এর পিছনে কে বা কারা আছে আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। আপনি নিজেকে একটু সামলান, না হলে আমরা শত্রুকে খুঁজে বের করতে পারবো না।
হাবিব খান বলে ওঠে। ভাইজান, আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। যে বা যারা আমার ছেলের সাথে এরকম করেছে তাদেরকে আমি কখনোই ছেড়ে দিব না। কান্না করতে করতে হাবিব খানের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে যায়। তুষার এবং আকাশ কোনো রকম তাদের চাচাকে উঠিয়ে নিয়ে যায় ওখান থেকে। তুহিন, লাশগুলোর ব্যবস্থা কর। আমি চাই না এগুলো মিডিয়া পর্যন্ত যাক। আমারও খারাপ লাগতেছে, তাই বলে আবেগে তো গা ভাসিয়ে দিতে পারি না। গম্ভীর মুখে কথাগুলো বললেন। তুহিন লাশগুলোর কাছে গেল, খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে লাশগুলো পর্যবেক্ষণ করছে, খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখছে। ওয়াশরুমের আয়নার দিকে তুহিনের চোখ যায়। ওখানে রক্ত দিয়ে লেখা ছিল। বলতো আমি কে? খুব মনোযোগ দিয়ে দেখছিল তুহিন লেখাটা। মনে মনে কিছু একটা চিন্তা করে ডেভিল হাসে। রেদওয়ানের লাশের মতোই লাশগুলো সাগরে ফেলে দেওয়া হয়। তার চাচা অজ্ঞান ছিল, যার কারণে কাজ করতে আরো বেশি সুবিধা হয়েছে। তুহিন ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের সব কিছুর আড়ালে কেউ একজন আছে। এমন সে আমাদের থেকে বেশি দূরে না, আমাদের আশেপাশে আছে। তা না হলে আমাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে, তা না হলে আমাদের তিনজনকে একই পথে কিভাবে খুন করতে পারে? এই বিষয়টা খুবই চিন্তার। যেমন কাজ করেছি না কেন, বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। যাই হোক, এসব নিয়ে চিন্তা করো না তুমি। এমনিতেও পরিবারের কোনো বিষয়ে মাথা কখনোই ঘামাও না তুমি, তাই এই বিষয়ে তোমার বেশি চিন্তা করার দরকার নেই। নিজের লাইফের দিকে ফোকাস দাও, অ্যান্ড বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায়। মেঘ পাখি, কি হয়েছে তোমার? এমন কেন করছো? আমি খুব বাজে স্বপ্ন দেখেছি আকাশ। আমার কেমন জানি মনে হচ্ছে খুব খারাপ হতে যাচ্ছে কিছু। তুমি আমার দিকে ছুটে আসছিলে, কিন্তু আমি কেমন যেন দোয়ায় মিলিয়ে গিয়েছি। তোমায় অনেক করে রাখছিলাম, আমার হাত ধরো, তুমি আপ্রাণ চেষ্টা করছিলে আমার হাত ধরে রাখার, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারোনি। ধীরে ধীরে আমার হাত তোমার হাত থেকে ছুটতে লাগে, আর আমি অন্ধকারে বিলীন হতে লাগি। আমার খুব ভয় করছে আকাশ। মেঘ পাখি, এই দেখো, তোমার হাত ধরেছি, আর কখনো এই হাত ছাড়ছি না। একটু অপেক্ষা করো, খুব শীঘ্রই আমি তোমাকে আমার বুকের মধ্যে আগড়ে নিব। বলে কপালে একটি কিস করে। টিক টিক টিক। সময় গণ খান পরিবার, আগুন নিয়ে খেলা তোমরাই শুরু করেছো। শেষ টানায় আমি করব। আপনজনের কাছ থেকে আঘাত পেলে কেমন লাগে সেই অনুভূতিটা তো তোমাদেরকে দেখানোর দরকার। ভালোবাসার মানুষগুলোর থেকে দূরে যেতে কেমন লাগে খুব শীঘ্রই বুঝতে পারবা তুহিন। কথাগুলো গম্ভীর মুখে মুখোশধারী লোকটি বলে যায়। লিটল অ্যাঞ্জেল, তুহিন রুহিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলতে থাকে। তুমি তো 3 দিন পরে চলে যাবা নিজের বাসায়, কিন্তু বেশি দিন কিন্তু একা থাকতে পারবে না। আমি খুব শীঘ্রই তোমাকে নিজের কাছে নিয়ে আসবো। কাল রাতে কি হয়েছিল লিটল? রাত্রে আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, যার কারণে আমার প্যানিক অ্যাটাক আসছিল। সমস্যা নেই, চলো আমরা খেতে যাই। তুহিন খাবার নিয়ে রুহিকে নিজের কোলে বসিয়ে এক এক বাইট দিয়ে খাইয়ে দিতে থাকে। রুহির চোখগুলো কেমন ফুলে গিয়েছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুহিন রুহির দিকে। কি হয়েছে আপনার, এভাবে দেখছেন কি? আমার লিটল অ্যাঞ্জেলকে খুবই নেশাময় দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির বাম গালের তিলের দিকে। একটু একটু করে তুহিন রুহিকে এগোতে থাকে, আলতো করে ঠোঁটের নিচে তিলে একটা কিস করে। এক হাতে কোমর জড়িয়ে আর একটু কাছে টেনে নেয়। রুহি ঘাড়ে হাত দিয়ে শার্ট খামচি মেরে ধরে। তুহিন রুহির ঘাড়ের পেছনে হাত দিয়ে একটু ঝুঁকে নেয় নিচের দিকে, তারপর ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নেয়। এক হাতে কোমর সাইড করতে থাকে, অন্য হাতে চুলগুলো মুঠিয়ে নিয়ে হাতের। রুহি চোখ খিচে মেরে বন্ধ করে নেয়। রুহিও তুহিনের তালের সাথে তাল মেলাচ্ছে। প্রায় 20 মিনিট পর ছেড়ে দেয়। রুহি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর একটু সময় হলে দম বন্ধ হয়ে মারাই যেত পুরো। ইউর সো টেস্টি লিটল অ্যাঞ্জেল। আমার প্রতিদিন এরকম ব্রেকফাস্ট হলে আর কিছু চাই না। সো ইয়াম্মি। রুহি তুহিনকে জোরে ধাক্কা মেরে বলে, অসভ্য লোক কোথাকার। এদিকে তুহিন তুষারের রুমে এসেছে। তুষার ল্যাপটপে কিছু কাজ করছিল। তুহিন, তুই কিছু বলবি? কোনো দরকার ছিল? কেন ভাই, কোনো দরকার ছাড়া কি আসতে পারি না? কখনো তো আসিস নাই, সেই কারণে বলতেছি। কখনো আসার প্রয়োজন মনে করে নাই, কিন্তু আজ আসার প্রয়োজন মনে করেছে। তা প্রয়োজন শুনি।
ভাইয়া, তোমার মায়ের কথা মনে আছে? আমি তো অনেক ছোট ছিলাম, আমার তো মায়ের চেহারা মনে নেই। তোমার মনে আছে না মায়ের চেহারা? তুষার একটু অবাক হয়। এগুলো কি বলছিস তুই? মা মারা গিয়েছে আরও ছোট থাকতে। আমারও মায়ের চেহারা ঠিক মতো মনে নেই। তোর মাকে তুই ভালোবাসিস ভাইয়া। এটা কেমন কথা তুহিন? আমার মা মানে কি ওটা তোরও মা? তুহিন একটু বাঁকা হেসে তুষারের দিকে ভ্রু কুঁচকে তাকায়, তারপর সেখান থেকে প্রস্থান করে। তুষার তুহিনের যাওয়ার দিকে চেয়ে থাকে, মনে মনে কিছু একটা চিন্তা করে একটি ফোন দেয় কাউকে। তুহিন কিছু একটা চিন্তা করছিল, হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে ধরে, হাত দুটো বুক বরাবর জোরে চেপে ধরে। তুহিন একটু মুচকি হেসে বলে, কি ব্যাপার ম্যাডাম, ইদানিং আপনি বেশ রোমান্টিক মোডে থাকছেন। আগে তো কাছে আসতে চাইতেন না, এখন তো দূরেও যেতে দেন না। আমার লিটল অ্যাঞ্জেল কি আমার প্রেমে পড়ে গিয়েছে? ভালো লাগছে না, চলুন না বাইরে যাই, দেখুন বাইরের আবহাওয়াটা কি সুন্দর। চলুন না প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো। তুহিন রুহি সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে। আকাশটা বেশ মেঘলা মেঘলা, চারিদিকে মৃদু বাতাস বইছে। তুহিন রুহির এক হাত জোরে চেপে ধরে আছে। এত জোরে হাত ধরেছেন কেন? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? আজব তো। তুহিন ভ্রু কুঁচকে রুহির দিকে তাকিয়ে বলে,